ওকে, আমাদের লাইভটা স্টার্ট হয়ে গেছে সম্ভবত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমত সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নিয়মিত উইকলি লাইভ পডকাস্টটাতে। প্রতিবারের ন্যায় আমরা আজকেও একজন স্পেশাল গেস্টকে নিয়ে আসছি। আমরা মাঝখানে একটা উইক আমাদের ব্যস্ততার কারণে আমরা আসতে পারি নাই, বাট আমরা আবার নতুন একজন গেস্টকে নিয়ে আসার চেষ্টা করছি। তো আজকে আমাদের এটা হচ্ছে 19তম এপিসোড। আমরা আজকের এই বিশেষ এপিসোডে আমাদের একজন বিশেষ গেস্ট, শুধু আমাদের গেস্টই না, আমার কলিগ ছিল এক সময়। আমরা তার কাছে আজকে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তো তার আগে আমাদের গেস্টকে আমরা একটু স্ক্রিনে দেখতে চাই। তখন একটু যদি কাইন্ডলি নিয়ে আসতেন আমাদের স্ক্রিনে। ওকে, থ্যাংক ইউ আব্দুল্লাহ জাবের, আপনাকে ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জাবের, আপনার পরিচয় আমরা দেব, তার আগে একটু আমাদের সম্বন্ধে একটু বলে রাখি। সেটা হচ্ছে আমরা W3A সলিউশন একটা সফটওয়্যার এজেন্সি। আমরা বাংলাদেশ সহ ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানির হয়ে আমরা কাস্টম ওয়েবসাইট সহ ডেভেলপমেন্টে কাজ করি। দ্যাট মিনস সফটওয়্যার এজেন্সি হিসেবে কাজ করতেছি। তো পাশাপাশি আমরা যেটা করে থাকি যে আমাদের আমাদের বাংলাদেশকে কিছু কন্ট্রিবিউট করার জন্য, জনগণকে কিছু কন্ট্রিবিউট করার জন্য, বা আমাদের বেশ কিছু ফলোয়ার্স আছে তাদেরকে কিছু ভ্যালু অ্যাড করার জন্য আমরা চেষ্টা করি যে উইকলি একটা স্পেশাল বিভিন্ন টাইপের এক্সপার্টদেরকে নিয়ে এসে আমরা কিছু ভ্যালু অ্যাড করার চেষ্টা করি। তো সেই ধারাবাহিকতায় আজকে আপনাকে আমরা নিয়ে এসেছি এখানে। আপনার সাথে আজকে আমরা একটা কনভারসেশনের মাধ্যমে একটা ছোট্ট একটা আড্ডা হবে। অনেকদিন পর আপনার সাথে দেখা, আপনাকে অনেকদিন পর আমি দেখতেছি। আমরা একসাথে অনেকদিন পাশাপাশি বসছিলাম। আপনাকে আমি আপনার ইন্ট্রোডাকশনটা আমি একটু ছোট করে একটু দিয়ে দিই। আপনি হচ্ছে এখন বর্তমানে একটা গ্রুপ অফ কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার জব করতেছেন। আমরা আপনার বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করবো, আপনার পড়াশোনা থেকে শুরু করে আপনার ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত যে অবস্থা সবকিছু নিয়ে কথা বলবো। তার আগে আপনি একটু আপনার ব্যাপারে একটু 1 মিনিট একটা ছোট একটা ব্রিফ দেন প্লিজ। ধন্যবাদ আনোয়ার ভাই। নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে এমন একটা পডকাস্টে এসে নিজের 2-4টা কথা শেয়ার করে আমার জুনিয়র বা শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে একটা রোড ম্যাপ দেওয়ার জন্য। তো আমি আমি আব্দুল্লাহ আল জাবের। অলরেডি সবাই আমার নাম সম্পর্কে অবগত আছেন। বর্তমানে আমি একটা গ্রুপ অফ কোম্পানি ডেকো লেগাসি গ্রুপের একটা কর্পোরেট হেড অফিসে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমার হাতে খড়িটা হয় প্রথম সিএসএল থেকেই। সিএসএল থেকে প্রথমে আমরা একসাথে কাজ করি, তারপর সেখান থেকে আমার ব্র্যাকেটিতে একটা সুযোগ হয় কাজ করার। ব্র্যাকেটিতে অনেকদিন ছিলাম, সেখানে ব্র্যাক ব্যাংকের কিছু সিস্টেম ডেভেলপ করি। তারপরে সেখান থেকে ইনফিনিটি ইনফোটেকে সুইচ করি, এমএলএম সিস্টেম ডেভেলপ করি। তারপরে সেখান থেকে আমি বর্তমানে একটা গ্রুপ অফ কোম্পানিতে আছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তো বেসিক্যালি আমি কাজ করি হচ্ছে যে একটা লাইফস্টাইল নিয়ে। তো লাইফস্টাইল বলতে আমরা যেটা বুঝাই আর কি, যে অনেকগুলো আউটলেট আমরা দেখতে পাই, ইজি কিংবা অ্যাপেলিয়ন 12। তো এইসব আউটলেট এরকম ফ্যাশন ডিজাইনিং যেসব হাউসগুলো আছে সেগুলোর মতোই ডেকো লেগাসিরও একটা লাইফস্টাইল আছে, যেটা হচ্ছে কিউরিয়াস। তো আপনি যদি কখনো বসুন্ধরা অথবা যমুনা ফিউচার পার্কে যান, আপনি দেখতে পাবেন ডেকো লেগাসি গ্রুপের একটা লাইফস্টাইল কিউরিয়াস। ওই কিউরিয়াসের একটা ইআরপি আমি একদম স্ক্র্যাচ থেকে ডেভেলপ করছি। তো অ্যাজ এ টেকনোলজি আমি হচ্ছে স্প্রিং বুট এবং হচ্ছে অ্যাঙ্গুলার ইউজ করি, আর ডাটাবেস হচ্ছে ওরাকল। তো এগুলো হচ্ছে যে আমার টেকনিক্যাল স্ট্যাক। এগুলো দিয়ে বেসিক্যালি আমরা একটা সিস্টেম ডেভেলপ করছি। আমার পড়াশোনা চীনের একটা স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে। আমি আব্দুল্লাহ, আমরা ওই জায়গাতে আমরা একটু আসবো। আমরা 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 আপনার বিস্তারিত আরেকটু বিস্তারিত ডিপলি স্টেপ বাই স্টেপ যাবো, একদম শুরু থেকে আমরা যাওয়ার চেষ্টা করবো, তাতে আমাদের অডিয়েন্সদেরকে বুঝতে খুব হেল্প করে আর কি, খুব কষ্ট করে বুঝতে না হয় আর কি। আমরা একদম ব্রেকডাউন করে যাব। আমি জানি যে আপনি খুব ভালো ভালো জায়গায় জব করছেন এবং খুব স্পেশাল বড় বড় প্রজেক্টে আপনি কাজ করছেন। তো ওগুলো যাওয়ার আগে আমরা একদম লোয়ার লেভেল থেকে যাওয়ার চেষ্টা করবো, যে
আমরা যতদূর জানি আপনি পড়াশোনা করছেন আপনি চায়নাতে। তো আসলে বাংলাদেশে আপনি থাকার পর আপনি চায়নাতে কেন পড়াশোনা করতে গেলেন, এই বিষয়গুলো নিয়ে একটু জার্নিটা জানতে চাই। আমি আমি পার্সোনালি নিজেও মাস্টার্স করার জন্য চায়নাতে অ্যাপ্লাই করছিলাম, বাট করোনার কারণে আমার যাওয়া হয় নাই। এখন বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে চায়নাতে পড়াশোনা করতেছে। আমাদের বাংলাদেশে আরেকটা সমস্যা হচ্ছে যে অনেকে হয়তো ভয়ে আসে, অ্যাপ্লাই করে না বা আচ্ছা। বাইরে চিন্তা করে না। তো আমরা এই জার্নিটা একটু জানতে চাই, আপনি কিভাবে কেন চিন্তা করলেন আপনি চায়নাতে পড়তে যাবেন এবং এই জার্নিটা শুরু হলো কিভাবে আর কি? আচ্ছা, আম, চায়নাতে আমি স্টাডি করার পেছনে আমার সবচেয়ে বড় মোটিভেশন ছিল হচ্ছে যে আমার এক বড় ভাই উনি বর্তমানে চীনে প্রফেশনাল একজন ডক্টর। উনি চীনের একটা হসপিটালে বর্তমানে কর্মরত আছেন। তো ছোটবেলা থেকে ওনাকে আমি ফলো করতাম, ওনার গাইডলাইন গুলো ফলো করতাম, উনি কিভাবে কি করেন সেগুলা খেয়াল করতাম। তো সেখান থেকে আমার মনের মধ্যে এক ধরনের কিউরিওসিটি জন্ম নেয় যে আসলে আমি দেশে পড়াশোনা না করে দেশের বাইরে পড়াশোনা করলে কেমন হয়। তো সেক্ষেত্রে হচ্ছে যে অনেক ধরনের ডিফিকাল্টিজ আমি ফেস করেছি, তার মধ্যে সবচেয়ে বেশি যে ডিফিকাল্টিসটা আমি ফেস করেছি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এটা এটা ম্যাক্সিমাম বাংলাদেশের ম্যাক্সিমামই এই প্রবলেমটা ফেস করে, যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে তারা হয়তো বা ভালো একটা ডেস্টিনেশন থাকলেও সেখানে কিন্তু সুইচ করতে পারে না। তো আমার প্রথমত বেশ কিছু দেশ আমার লিস্টে ছিল, তার মধ্যে ইউএসএ, জার্মান এবং কানাডা, বেশ কিছু দেশ আমার লিস্টের মধ্যে ছিল। তো পরে আমি যতটুকু দেখলাম যে আসলে ওই দেশগুলোতে সুইচ করার জন্য যে পরিমাণ ফাইন্যান্সিয়ালি সাফিসিয়েন্ট হওয়া লাগে ততটুকু আমার ততটুকু আমি এফোর্ড করবো না আর কি। তো পরে আমি এটাকে ক্লাসিফাই করলাম যে আসলে আমি তাহলে কোন ক্যাটাগরিতে যাব। আমি তো ফাইন্যান্সিয়ালি স্টাবলিশ না, তাহলে আমি কোন ক্যাটাগরিতে যেতে পারি। তো সেক্ষেত্রে দেখলাম যে আমি একটু একটু যদি আমি বলি আমি যেটা এফোর্ড করতে পারবো তার মধ্যে ছিল চীন এবং মালয়েশিয়া। চীন, মালয়েশিয়া, ভুটান, নেপাল, এই সমস্ত দেশগুলো ছিল। তো তার মধ্যে আমি দেখলাম যে মালয়েশিয়াতেও যদি আমি যাই সেক্ষেত্রেও কোনো ইস্যুস নাই, মালয়েশিয়াতে আমি স্টাডি করতে পারবো। কিন্তু সেখানে স্কলারশিপ পাবো কিনা তার একটা কনফিউশনের মধ্যে ছিলাম। স্কলারশিপটা এখানে অনেক বড় একটা অ্যাডভান্টেজ আমি মনে করি আর কি। আমার চীন যাওয়ার পেছনে একমাত্র স্কলারশিপটাই ছিল মেইন রিজন। তো স্কলারশিপটা আমি বেসিক্যালি মালয়েশিয়া তো চেষ্টা করে দেখেছিলাম যে মালয়েশিয়াতে স্কলারশিপ পাওয়া যায় কিনা। তো পরে দেখলাম যে মালয়েশিয়াতে তুলনামূলকভাবে একটু কমপ্লেক্স। তখন চায়নাতে অনেক স্কলারশিপ দিচ্ছিল, যেটা ছিল ন্যানজিং মিউনিসিপাল স্কলারশিপ, জেসমিন স্কলারশিপ, তারপরে সিসি স্কলারশিপ, অনেক ধরনের স্কলারশিপ তখন চাইনিজ গভর্নমেন্ট প্রোভাইড করছিল আর কি। তো তখন আমি ডিসাইড করলাম যে তাহলে চায়নার দিকে সুইচ করা যায়। তো তার আগে আমাকে একটু অ্যানালাইসিস করা লেগেছিল যে আসলে আমি যে চায়নাতে যাব তার ব্র্যান্ড ভ্যালু কেমন, আদৌ কি আদৌ কেমন কভার করবে টিউশন ফিস, অথবা আমার লিভিং এক্সপেন্স কেমন হবে, এই জিনিসগুলো সম্পর্কেও আমাকে অনেক অ্যানালাইসিস করা লেগেছে। তো কম্পারিজন করে দেখলাম যে আসলে মালয়েশিয়া থেকে চায়নাতে আমার খরচ কিন্তু অনেক কমছে। তো স্কলারশিপের অনেকগুলো ক্যাটাগরি ছিল, তার মধ্যে একটা ছিল জিয়াংসু মিউনিসিপাল স্কলারশিপ, তো যেটা পাওয়াটা একটু টাফ ছিল। তো আমি যে স্কলারশিপটা পাই সেটা হচ্ছে ন্যানজিং মিউনিসিপাল স্কলারশিপ, যেটা হচ্ছে যে একটা সিটি স্কলারশিপ ছিল। তো এই সিটি স্কলারশিপে আমি দেখলাম যে আমার মোটামুটি টিউশন ফিস অনেকটাই, আমার ফুল টিউশন ফিস কভার করে। তো যেখানে হচ্ছে যে বাংলাদেশে থাকলে আমাকে প্রায় প্রতি বছর 3 থেকে 3.5 লাখ টাকা আমাকে হয়তো বা কাউন্ট করা লাগতো। তো সেক্ষেত্রে চাইনিজ গভর্নমেন্ট যখন আমাকে ফ্রি স্কলারশিপ দিচ্ছে, ফ্রি পড়াশোনার জন্য সুযোগ করে দিচ্ছে, তো সেক্ষেত্রে আমি কেন এই সুযোগটা নিব না। তো তার পাশাপাশি আমিও বিভিন্নভাবে অনেকের সাথে কথা বলেছি, অনেকের সাথেই পরামর্শ করেছি, অনেক ধরনের সাজেশন আমি নিয়েছি যে তাদের এনভায়রনমেন্ট কেমন, তারপরে তাদের ফ্যাকাল্টি গুলো কেমন, সবগুলো আমি অ্যানালাইসিস করেই তারপরে আমি ডিসাইড করি যে হ্যাঁ তাহলে আমি চায়নাতে সুইচ করতে পারি, চায়নাতে আমি আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পারি। তো সেই সুবাদে বেসিক্যালি আমার চায়নাতে সুইচ করা। তো 2021-এ আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি, তারপরে দেশে আসি আর কি। দাদা আমার এখানে একটু কোশ্চিন আছে, সেটা হচ্ছে আমরা যখনই দেশের বাইরে চিন্তা করি তখনই আমরা চিন্তা করি যে কোন একটা এজেন্সির মাধ্যম দিয়ে যাব। তো আচ্ছা, সেক্ষেত্রে আপনি কোন এজেন্সির মাধ্যম হয়ে গেছেন কিনা?
আমি বেসিক্যালি ডিরেক্টলি কোনো এজেন্সির মধ্য দিয়ে যাইনি, যেহেতু আমার এক বড় ভাই ছিলেন। তো বেসিক্যালি উনি আমাকে গাইড করেছেন কি কি করা লাগবে, কিভাবে করা লাগবে। তো এখানে কিন্তু প্রসেসটা কিন্তু এতটা টাফ না আমরা যতটা টাফ মনে করি, যে কিভাবে কি করব না করব, অনেক ধরনের কনফিউশন থাকে, অনেক ধরনের ভয় কাজ করে, যেহেতু এখানে একটা ফাইন্যান্সিয়াল টার্ম আছে। আমার অফার লেটার আনা নেওয়া, কিভাবে আমি পেমেন্টটা করব, এই সমস্ত জিনিসগুলো। তো এটার জন্য বেসিক্যালি অনেকেই ভয় পেয়ে যায় যে কিভাবে কি করবো না করবো, শেষমেশ আমি একটা এজেন্সির দ্বারস্থ হয়, তারপরে অনেকের অনেকের কাছ থেকে মিসগাইডেড হয়। তো আহ, আমি বেসিক্যালি কোনো এজেন্সির দ্বারস্থ হইনি। আমি বেসিক্যালি গাইডলাইন নিয়েছিলাম। অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো গ্রুপের মধ্যে আমি বিভিন্ন ইনফরমেশন ড্রপ করেছি, করে অনেক কিছু জানার ছিল সেগুলো জেনেছি, সেই অনুযায়ী আমি হচ্ছে যে স্টেপ বাই স্টেপ প্রসেস গুলো করেছিলাম। আচ্ছা জাবের, মেইনলি আরেকটা একটা আপনি কম্পারিজনটা বলেন, সেটা হচ্ছে আমরা বাংলাদেশের বিভিন্ন যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে এগুলো তো, আপনি তো কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ। রাইট? তো বাংলাদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো বিভিন্ন ইউনিভার্সিটি অনুযায়ী আপনার, যেমন আমি যেটাতে পড়ছি গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ, ওই সময় ছিল আপনার 5.5 লাখের মতো। তারপরে ড্যাফোডিল তো আরো বেশি, নর্থ সাউথ ব্র্যাক এগুলো তো আরো আরো অনেক বেশি। তো সেক্ষেত্রে কম্পারিজন করলে আপনি বাংলাদেশ থেকে ওখানের ইউনিভার্সিটির সেমিস্টার ফি গুলো কেমন কম বেশি মনে হয়? আম, এটা হচ্ছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভ্যারি করে। হারি তো করে, আমি রাইট? যে ইউনিভার্সিটি, হ্যাঁ অবশ্যই ইউনিভার্সিটি ভ্যারি করে। আমি যে ইউনিভার্সিটিতে ছিলাম ওটা র্যাঙ্কিং ছিল ওয়ার্ল্ডের প্রায় টপ 800 ইউনিভার্সিটির মধ্যে একটা। তো সেই হিসাবে হচ্ছে ওই ইউনিভার্সিটির টিউশন ফিসটা থাকার কথা ছিল অনেক বেশি, অনেক হাই। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে, বাংলাদেশে অনেক ধরনের অনেক ক্যাটাগরি ইউনিভার্সিটি আছে, যেগুলো হচ্ছে যে যারা লোয়ার ক্লাস স্টুডেন্ট থাকে তারাও এফোর্ড করতে পারে, এর থেকে একটু হায়ার ক্লাসে যারা থাকে তারা এর থেকে বেটার বেটার তারা চুজ করতে পারে। তো এই ধরনের অনেক ধরনের ইউনিভার্সিটি আছে, অনেকভাবে আমরা ইউনিভার্সিটি গুলোকে ক্লাসিফাই করতে পারি। তো আমি যদি খরচের কথাটা বলি, সেটা হচ্ছে যে চায়নার, আমি যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছিলাম, তো সেই ইউনিভার্সিটির মতো যদি আমি কম্পেয়ার করি বাংলাদেশে, হয়তো আমি কম্পেয়ার করতে পারবো নর্থ সাউথ প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে, ব্র্যাক, এই ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলো। তো বাংলাদেশে আমি যদি নর্থ সাউথ অথবা ব্র্যাক থেকে পড়াশোনা করি, সেক্ষেত্রে আমার এক্সপেন্সটা একদম একদম রাফলি যদি হিসাব করি 15 লাখের মতো আমার হয়তো বা এক্সপেন্সটা আসবে। তো সেই হিসাবে আমি চায়না থেকে যদি আমি প্রতি বছর স্কলারশিপ পাই, টিউশন ফিস কমপ্লিটলি ফ্রি, মানে আমার প্রায় 2.5 লাখ টাকা 3 লাখ টাকা টিউশন ফিস গভর্নমেন্ট আমাকে পে করছে। তো সুতরাং তাহলে আমার এখানে 4 বছরে প্রায় 8 থেকে 10 লাখ টাকা আমার সেভ হচ্ছে 4 বছরে, যে টিউশন ফিসটা আমি বাংলাদেশের যদি কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়তাম ডেফিনেটলি আমাকে পে করতে হতো। তো তার পাশাপাশি আমার অনেক ধরনের খরচ, যেমন আমার থাকার খরচ, লিভিং এক্সপেন্স গুলো, এগুলো ছিল অনেক হাই ঢাকাতে স্পেশালি। কিন্তু চায়নার লিভিং এক্সপেন্সটাও কিন্তু ঢাকার তুলনায় অনেক কম। রাইট। চায়নার লিভিং এক্সপেন্সটাও অনেক কম। যেমন আমি অনেক বড় একটা রুমের মধ্যে থাকতাম, আমরা দুইজন থাকতাম। তো সেখানে হচ্ছে আমাকে বাংলাদেশি টাকায় বছরে 36,000 বিডিটির মতো পে করতে হতো পুরা বছরে। পুরা বছরের 36,000 টাকা শুধু পে করতে হতো, অনেক বড় একটা ডর্ম। তার মধ্যে এয়ার কন্ডিশনিং আছে, ইলেকট্রিসিটি বিল সেটাও কিন্তু এই 36,000 টাকার মধ্যে ইনক্লুডেড রাইট। প্রতি পুরা বছরের। তারপরে অনেক ধরনের ফ্যাসিলিটিস তো আছে একটা ডর্মের মধ্যে। তো সেই সেই হিসাবে আমি যদি মনে করি ওখানে পড়াশোনার এনভায়রনমেন্ট বলেন, সবকিছুই বলেন, এটা অন্যরকম। এটা হচ্ছে তবে এখানে ব্যাপার। একটা ইস্যু যেটা হয় চায়নার ক্ষেত্রে, সেটা হচ্ছে তারা নাকি আসলে ইংলিশ খুব ভালো বোঝে না। তো ওদের সাথে ওই চাইনিজটা বুঝতে আপনার খুব বেশি সমস্যা হয়েছিল কিনা, বা ক্লাসগুলো করতে খুব মানে প্রবলেম হচ্ছিল কিনা, এগুলো সম্বন্ধিত বলতেন। এটা 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 অনেকেরই একটা সেম, এটা কমন কমন একটা কোয়েশ্চেন, যে তারা তো ইংলিশ জানে না, তাহলে কিভাবে তারা টিচিংটা কন্টিনিউ করে। দেখেন, যারা হচ্ছে আহ, যারা যারা টিচিং করায়, যারা টিচিং প্রফেশনে আছেন, তারা বেসিক্যালি ডক্টরেট অথবা পোস্ট ডক করেই তারপরে প্রফেসর হয়। যদি নাও হয় তারপরে তারা করে। তো তারা বেসিক্যালি তাদের ডিগ্রি গুলো তারা দেশের বাইরে থেকে নিয়ে আসে, চায়নার বাইরে থেকে নিয়ে আসে। চাইনিজদের এটা কিন্তু খুব ভালো একটা দিক, যে অনেকগুলো ইউনিভার্সিটি আমি দেখলাম যে তাদের লাস্ট বছর যে গ্রাজুয়েশনটা হয় ওটা চায়নাতে হয় না, লাস্ট বছরটা হয় অনেক দেশের বাইরে, চায়নার বাইরে, আয়ারল্যান্ড, ইংল্যান্ড অথবা আচ্ছা। কানাডা, ইউএসএ, এই দেশগুলো থেকে তারা হচ্ছে তাদের লাস্ট ইয়ারটা কমপ্লিট করে আসে। তো ওই সময়টাতে তারা মনে করেন যে মোটামুটি তাদের ইংলিশ ফ্লুয়েন্সিটা অনেকটাই অনেকটাই তাদের মতোই হয়ে যায় আর কি।
তো যারা, আমি ব্যাচেলারের কথা বলছি, যখন তারা মাস্টার্স করে সেম, তারা যদি ডক করে সেম, পোস্ট ডক করে সেম, একই কাহিনী, একইভাবেই তারা দেশের বাইরে থেকে পড়াশোনা যখন করে আসে, তখন আসলে তাদের ফ্লুয়েন্সি নিয়ে কোনো ঝামেলা হয় না। এটা হচ্ছে যারা একদম বিগিনার লেভেলে থাকে তাদের হয়তোবা একটু সমস্যা হয়, যারা হয়তোবা দেশের বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসেনি, তো তখন তাদের ফ্লুয়েন্সি বুঝতে একটু মানে কষ্ট হয়। কিন্তু যারা দেশের বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসে তাদের ফ্লুয়েন্সি বুঝতে আসলেই কোনো কষ্ট হয় না। এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যারা এই বাইরে পড়াশোনা করার প্ল্যান করে, তখন তারা প্রথম যেটা ভাবে সেটা হচ্ছে যে আমি ওখানে গিয়ে কাজ করব, পার্ট টাইম একটা কাজ করব, জব করবো আর কি। তো চায়নার ক্ষেত্রে যেটা অনেকেই বলে যে এখানে আসলে কাজ করা একদমই নিষেধ, এবং কাজ আসলে পাওয়াও তেমন যায় না, এবং কাজ এখানে অ্যাভেলেবেল না। সেক্ষেত্রে আপনি কি বলবেন? এটা হচ্ছে টোটালি ডিপেন্ড করে, হচ্ছে আমি যদি জবের কথা বলি, এটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে যে আপনার চাইনিজ স্কিল কেমন। আপনি যদি ভালো চাইনিজ বলতে পারেন, ভালো চাইনিজে যদি আপনার ভালো ফ্লুয়েন্সি থাকে, আপনার জবের অভাব নেই, অনেকগুলো জব আপনার জন্য অ্যাভেলেবেল আছে। সেক্ষেত্রে আপনাকে তাদের সাথে কথা বলার মতো ওইরকম ফ্লুয়েন্সি নিয়ে আসতে হবে। আপনাকে চাইনিজে ততটুকু ফ্লুয়েন্ট হতে হবে যতটুকু তাদের প্রয়োজন। এখন আপনি, এখন আমি যদি আমার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে যদি আমি বলি আমি চাইনিজ জানি, তাহলে জিনিসটা ভুল। তাদের বিজনেসকে আপনি রান করার জন্য যতটুকু চাইনিজ দরকার ততটুকু চাইনিজ যদি আপনি জানেন, অবভিয়াসলি আপনার জন্য জব আছে। আর হচ্ছে পার্ট টাইম জবের যে বিষয়টা বললেন, যারা স্টুডেন্ট স্টুডেন্ট এক সময় আমি যখন ছিলাম তখন জব রিস্ট্রিক্টেড ছিল কমপ্লিটলি। তারা হচ্ছে যে মোর, যারা স্কলারশিপ দিচ্ছে তাদেরকে খুবই টাইটলি তাদের তাদের যে এডুকেশনাল কারিকুলামটা আছে তার সাথে খুব খুব টাইটলি এঙ্গেজ করে রাখতো। মানে লেট, মানে ক্লাসে লেট করে আসা, কিংবা মিসিং থাকা, কিংবা পার্ট টাইম জব করা, এই জিনিসগুলোকে তারা খুব স্ট্রিক্টলি দেখতো। কারণ যেহেতু গভর্নমেন্ট আমাকে পে করছে, সেক্ষেত্রে গভর্নমেন্টই আমাকে একটা সার্ভিলেন্সের মধ্যে রাখতো 24/7। কোথায় যাচ্ছি, কি করছি, কোন অ্যাক্টিভিটিতে আমি পার্টিসিপেট করছি, কোনটাতে করছি না, প্রত্যেকটা জিনিসই চাইনিজ গভর্নমেন্ট নিজে থেকেই এটাকে সার্ভিলেন্সের মধ্যে রাখতো। তো আর হচ্ছে এখন বর্তমানে চাইনিজ গভর্নমেন্ট সেই ফ্যাসিলিটি নিয়ে আসছে যে যারা চায়নাতে এখন স্টাডি করবে তারা চাইলে কিন্তু স্টাডির পাশাপাশি জবও করতে পারবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, সেই টার্মস এন্ড কন্ডিশন গুলো কমপ্লিট করেই সে পার্ট টাইম ওয়ার্কের জন্য সে অ্যাপ্লাই করতে পারবে। এবং সেই অনুযায়ী সে যদি ভিসা পায়, ওয়ার্ক পারমিট পায়, সেক্ষেত্রে সে জব খুঁজে নিয়ে জব করতে পারবে, যার জন্য কোনো সমস্যা নেই। আমি নিজেও পার্সোনালি জব করেছি, ভ্যাকেশনে অনেক জব অ্যাভেলেবল থাকে। আমি একটা টিচিং, একটা একটা কিন্ডারগার্টেনের টিচিং প্রফেশনে ছিলাম। তো এটা খুবই অ্যাভেলেবল, যদি সেটা ভ্যাকেশন হয় আর কি, আর ভ্যাকেশন ছাড়া একটু টাফ। তবে আপনি, না আমি বুঝতে পারছি, মেইনলি আপনি যেখানে জব করেন সেখানে তো আপনার ওখানকার লোকাল কাস্টমারদেরকে সার্ভ করতে হবে। তো ওটা ওদের ল্যাঙ্গুয়েজটা তো অবশ্যই বুঝতে হবে। দ্যাট মিনস আপনি চাইনিজ ভালো পারলে আসলে জব পাওয়াটা ইজি হয়ে যায়। যাই হোক, অনেক। আমাদের এই আপনার চাইনিজ নিয়ে আমার লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে পড়াশোনা নিয়ে। যে বাংলাদেশে আমি যখন প্রথম ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন আমার বাংলাদেশে একটা ইন্ডিয়ার একটা এডুকেশন ফেয়ার চলতেছিল। তখন আচ্ছা। সেখানে আমরা দেখতেছিলাম যে আমি যে টাকায় ভর্তি হচ্ছি, মানে যে টাকা আমার খরচ হবে এখানে 4 বছরে, ওই টাকার থেকে কম টাকায় আমি ইন্ডিয়াতে আমি ওদের থাকা খাওয়া সহ সব প্যাকেজ শেষ করতে পারবো। এখন আচ্ছা। আমি যেমন একদম গ্রাম থেকে আমি ঢাকায় এসে ইউনিভার্সিটি ভর্তি সাহস করছি। তো অনেকেই হয়তো গ্রাম থেকে সেটাও সাহস করে না। কিন্তু আমার কাছে মনে হয় যে দেশের বাইরে যাওয়াটা আরো বেশি ইজি। ইভেন আর অনেক রাইট। ইউনিভার্সিটিতে অনেক স্কলারশিপ থাকে। আপনি তাদের ক্ষেত্রে কি বলবেন যে সাহস করা উচিত কিনা, যে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করাটা কিন্তু এত টাফ না, অনেক স্কলারশিপ থাকে, একটু যদি খোঁজ খবর নেওয়া যায় তাহলে আমার মনে হয় যে এই অপরচুনিটি গুলো পাওয়া যাবে। আপনি সেক্ষেত্রে কি বলবেন নতুনদের জন্য? আপনি যেটা বলছেন সেটা, তার সাথে আমি কমপ্লিটলি এগ্রি করি। যারা হচ্ছে দেশের বাইরে পড়াশোনা করতে যায়, তারা যদি একটু চোখ কান খোলা রাখে, তারা যদি বিভিন্ন দেশের ইউনিভার্সিটি গুলোর সাথে দেশের যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোর বিভিন্ন ধরনের অ্যাবাউট অথবা পোস্ট গুলা দেখে, দেখলে সেখান থেকে অনেক ধরনের ইনফরমেশন পাবে রিলেটেড টু দিস স্কলারশিপ, তারপরে ওখানের কি ফ্যাসিলিটিস গুলো। তো মানুষ একটা জায়গায় সবচেয়ে বেশি ভয় পায়, সেটা হচ্ছে যে কিভাবে অ্যাপ্লাই করব, কি কি করব, কার কাছে অ্যাপ্লাই করতে হবে, এই জিনিসগুলো। তো বেসিক্যালি আমি জাস্ট যদি ছোট করে বলি যে তারা যদি কোনো স্কলারশিপ চায়, সেক্ষেত্রে হচ্ছে যে তারা তাদের
যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটেই তারা অ্যাপ্লাইটা করতে পারবে। অ্যাপ্লাইটা করতে পারলে মেক শিওর করবে যে তাদের যে ইমেলটা দিয়ে ওনারা মেলটা করছে ওই ইমেলটা যেন অ্যাক্টিভ থাকে। ওই ইমেলের থ্রুতে বেসিক্যালি ইউনিভার্সিটির সাথে সরাসরি তারা কন্ট্যাক্ট করেই কিন্তু তারা তাদের ডিজায়ার্ড স্কলারশিপ যেটা আছে সেটা তারা 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 গেইন করতে পারে আর কি। তো এটা কিন্তু খুব টাফ কোনো কিছু না, জাস্ট কিছু ইনফরমেশন যদি প্রয়োজন হয়, অনেক ধরনের গ্রুপ থাকে যারা হচ্ছে যে ইন্ডিয়াতে যারা পড়াশোনা করে, তো ইন্ডিয়াতে বাংলাদেশি কমিউনিটি আছে যারা ইউনিভার্সিটিতে থাকে পড়াশোনা করে, চায়না তো এরকম, চায়নার জন্য এরকম বাংলাদেশি কমিউনিটি আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করলে আমি বিশ্বাস করি যে তারা অনেক হেল্পফুল, অনেক ইনফরমেশন তারা শেয়ার করে, আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করবে যতটুকু জানার প্রয়োজন, যে রাউট আপনার চুজ করার প্রয়োজন তারা সেই অনুযায়ী আপনাকে গাইড করবে। রাইট। আমার মনে হয় একটু চোখ কান খোলা রাখলে আসলে অনেক ইনফরমেশন পাওয়া যাবে, যেগুলো থেকেই চাইলে নিজেই আসলে চেষ্টা করলে এটা পসিবল। আমার কাছে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। আমি যখন ট্রাই করছি, আমি এগুলো করোনার সময় অনেক ঘাটাঘাটি করছিলাম, তখন ভাবছিলাম যে কেন বাংলাদেশ ছেলেপেলেরা সাহস করে না। আমার মনে হয় একটু সাহসের ঘাটতি আছে অনেকে। তাছাড়া সাহস যদি একটু করে আসলে এগুলো পসিবল, কিন্তু হয়তো অনেকেই এটা চিন্তাই করতে পারে না যে আমি দেশের বাইরে মাস্টার্স করবো বা অনার্স করবো। এটা চিন্তা করতেই পারে না, চিন্তা করতে পারলে যাইতে পারতো। এটা খুব আসলে আহামরি কিছু না। অনেক সার্কুলার আমি দেখছি যে ফাঁকা থাকে, কিন্তু ছেলেপেলে হয়তো অ্যাপ্লাই করে, জানেই না যেখানে সার্কুলার আছে ফাঁকা আছে। গভর্নমেন্টের সাইটগুলোতে বিভিন্ন জায়গাতে এই এগুলো জানি। যাক, আমরা এই পর্যায়ে অনেকগুলো এই সব কথা হয়েছে। আমরা এখন একটু আপনার কেরিয়ার রিলেটেড আসবো। আপনি আসলে ইউনিভার্সিটি শেষ করলেন, এখন তো আসলে আপনার উপর একটা বিশাল প্রেশার। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা ইউনিভার্সিটি থাকা অবস্থায় জব শুরু করি, সো ফ্যামিলির ব্যাপারটা ওইরকম ওইভাবে ওনার শেষ হওয়ার পরে একটা প্রেশার আসে না। তো আপনি যখন শেষ করলেন তখন আপনি চিন্তা করলেন জব করতে হবে, তখন আপনি কিভাবে কি করলেন আর কি, একটা জব ম্যানেজ করলেন কিভাবে একদম ফ্রেশার হিসাবে? ধরে নেন আমি ইউনিভার্সিটি শেষ করছি, আমি একদম ফ্রেশার, আমি কিভাবে কি আসলে করবো? আসলে আমি একটা জবের দরকার, এটা আমি কিভাবে ম্যানেজ করবো আসলে? আচ্ছা, আমি কি এখান থেকে স্টার্ট করবো নাকি আমি আরেকটু পেছনে আসবো? একটু পিছনে আসি কারণ হচ্ছে কিছু ছোট ভাইয়ের কিছু আমার কিছু ছোট ভাইয়ের ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা থেকে কিছু কোশ্চেন ছিল, সেগুলো আমি আসলে আনসার করি, তারপরে ক্যারিয়ার রিলেটেড যে কোশ্চেন গুলো আছে সেগুলোর দিকে আমি সুইচ করি আর কি। তো আমি খুবই ফ্রিকুয়েন্টলি একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট সবার মধ্যে দেখতে পাই, যারা ফ্রেশ, যারা ইউনিভার্সিটিতে ভর্তি হয় কিংবা 3-4টা সেমিস্টার চলে, তাদের মধ্যে খুব বড় ধরনের একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করে যে ভাই ইউনিভার্সিটি তো কিছুই শেখায় না, ইউনিভার্সিটি তো কিছুই করে না, আমি কেন এতগুলো টাকা দিচ্ছি, কেন আমি এত পেমেন্ট করছি, কেন, তাহলে আমার ক্যারিয়ার কি হবে? এই ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গাটা আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি আগে। তো যারা আমার পডকাস্ট দেখছেন শুনছেন, এটা স্পেশালি হচ্ছে যে যারা সফটওয়্যার রিলেটেড কোনো ফিল্ডের সাথে আপনারা এঙ্গেজ হতে যাচ্ছেন, কিংবা আপনি আপনার সফটওয়্যার রিলেটেড ক্যারিয়ার করতে যাচ্ছেন, স্পেশালি তাদের জন্য হচ্ছে যে এই পডকাস্টিংটা। তো ইউনিভার্সিটি আসলে একটা স্টুডেন্টকে কিন্তু রেডিমেড কোনো প্রোডাক্ট হিসেবে কিন্তু রিলিজ করে না। ইউনিভার্সিটি হচ্ছে একটা গাইড বুক। ইউনিভার্সিটি আপনাকে গাইড করবে যে আপনাকে কি করতে হবে, কি করলে আপনি আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারবেন, এবং এই যাত্রাটার মধ্যে আপনাকে কি কি জিনিস জানতে হবে, এটাই হচ্ছে যে বেসিক্যালি ইউনিভার্সিটির কাজ। ইউনিভার্সিটি আপনাকে গাইড করবে। অনেকে এটাই মনে করে যে ইউনিভার্সিটি মনে হয় আমাকে খুব একটা ফ্রেমওয়ার্ক অথবা একটা ল্যাঙ্গুয়েজ 100% শিখিয়ে তারপরে আমাকে ইউনিভার্সিটি থেকে রিলিজ করে। জিনিসটা আসলে ভুল। অনেকের মধ্যে এই কমন একটা মিসকনসেপ্ট কাজ করে যে আমাকে তো কিছু শেখায় না, তাহলে আমি জব কিভাবে পাবো? তো তারা দেদারসে নিশ্চিত 2 হাত গুটিয়ে বসে থাকে যে আমি তো গ্রাজুয়েশন হলে মনে হয় একটা চাকরি পেয়ে যাব। তো এটা কিন্তু ভুল। এটা কিন্তু অনেকেই জানে না, অনেকেই না বুঝেই 4th ইয়ার পর্যন্ত বসে থাকে, তারপরে গ্রাজুয়েশন হওয়ার পরে মাথা চুলকায়, ভাই আমার তো কোনো চাকরি নেই। এটা কিন্তু একটা ভুল। ইউনিভার্সিটি আপনাকে গাইড করবে যে আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হলে আপনাকে কিছু কোর কনসেপ্ট অথবা ফান্ডামেন্টাল নলেজ আপনার লাগবে। যেমন আপনাকে ডাটা স্ট্রাকচার জানতে হবে, আপনাকে অ্যালগরিদম জানতে হবে, আপনাকে ওএস সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে, আপনাকে নেটওয়ার্কিং রিলেটেড নলেজ লাগবে। তো এই জিনিসগুলোর যে বেসিক কনসেপ্ট গুলো, সেগুলোই ইউনিভার্সিটি আসলে একটা স্টুডেন্টের মাথায় ইনজেক্ট করে একটা গাইডলাইন, একটা গাইড বুক হিসাবে। তো আমি যদি আরেকটা এক্সাম্পল দিয়ে শুরু করি যে আমি এখান থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য এখন হচ্ছে অনেকগুলো রাউট আছে, আমি যে কোনো রাউট দিয়ে যেতে পারি। এখন ইউনিভার্সিটির কাজ হচ্ছে আমাকে রাউটটা দেখানো। আমি
কি হেঁটে যাব, নাকি আমি উড়ে যাব, নাকি আমি ড্রাইভ করে যাব, দ্যাটস আপ টু মি। এটা আমার উপরে, সিদ্ধান্ত আমার। ইউনিভার্সিটি আমাকে গাইড করবে। তো তো এই জিনিসটা হচ্ছে যে অনেকের মধ্যেই কাজ করে না। অনেকেই বসে থাকে যে না, আমি হয়তো বা ইউনিভার্সিটি যখন কমপ্লিট করব তখন আমি হয়তো ভালো একটা চাকরি পেয়ে যাব, এবং আহ, তারা শেষমেশ দেখা যায় যে ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যেই থেকে যায়, এখান থেকে বের হয়ে আসতে পারে। তো তাদের জন্য এই জায়গাতে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন প্রথম আপনার সাথে আমরা অফিস করতাম, ওই সময় আপনি ওয়ান কাইন্ডস অফ ইন্টার্নশিপের মতো জব করতেছেন, আর আমরা তখন প্রফেশনাল স্যালারি ওখান থেকে আর্ন করতেছি। আমরা সম্ভবত একটা এক্সেল ফাইল আপলোড নিয়ে কাজ করতেছিলাম, যেটাতে আপনি হেল্প করতেছিলেন। আমি আপনাকে ওই সময় দেখে আমি সত্যি সত্যি অবাক হয়ে গেছিলাম যে আপনি অ্যাজ এ ফ্রেশার আপনি এই কাজটা এত সুন্দর করে, আমরা তখন লারাভেল প্রথম নিয়ে কাজ করতেছিলাম, আমি দেখলাম আপনি অনেক কিছু খুব সহজে বুঝতে পারতেছেন, এবং আপনি আপনার কিছু কিছু কনসেপ্ট ক্লিয়ার দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম যে আপনি এত সুন্দর, আপনি এই কনসেপ্ট গুলো আপনি ক্লিয়ার কিভাবে, আপনি তো ফ্রেশার। আমার কাছে এখন যে জিনিসটা আসলে মনে হচ্ছিল যে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আসলে আমরা অনেকেই ফাঁকি মারছি, সত্যি কথা। আমি হয়তো ইউনিভার্সিটি করতেছি, ওই সময় আমি জবের চিন্তা করতেছি, হয়তো আমি জব করবো না কি কি হুদাই চিন্তা করতেছি, আমি পড়াশোনা করতেছি না। আমি ওই সময় প্রোগ্রামিং যেটা করার কথা সেটা না করে আমি চিন্তা করে জব করবো কিভাবে, কেমনে পাবো কি, ইত্যাদি ইত্যাদি, এটা ওটা চিন্তা করতেছি। আসলে আমাদের ওই জায়গাতে কিছু তো ল্যাগিংস আছেই, এই জন্য তো আমি কর্পোরেট লাইফে এসে আমি আমার প্রবলেম গুলো ফেস করতে হয়। আমি কর্পোরেট এসে নতুন করে শিখি জিনিসগুলো। আমাদের বেসমেন্টটা ওখানে আসলে প্রফেশনাল না হলে বেসমেন্টটা তো আপনাকে স্ট্রং করে দেয় ইউনিভার্সিটি গুলো থেকে। আপনার ওই টপিকস গুলো সম্বন্ধে আইডিয়া দেয় যে আপনার প্রোগ্রামিং জিনিসটা কি, জাভা কি, পিএইচপি কি, পাইথন, ফান্ডামেন্টাল আর্কিটেকচার, হ্যাঁ এক্স্যাক্টলি। তো ওগুলো যখন আপনি ফান্ডামেন্টাল ক্লিয়ার হবে তখন কর্পোরেট লাইফে এসে ওই জিনিসগুলো খুব ইজি মনে হবে। খুব ইজি মনে তো হয়। যেটা কিন্তু আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের কিন্তু সাপোজ একটা ব্যাচে সাপোজ 40 জন স্টুডেন্ট থাকে, আমাদের যেটা প্রবলেম হয় 2 থেকে 3 জন যারা রেগুলার ক্লাস করে, যারা বোঝার চেষ্টা করে, যারা পড়াশোনার মধ্যেই থাকে, কিন্তু ম্যাক্সিমাম গুলো কিন্তু আমরা শুধু কপি পেস্ট করে ইউনিভার্স শেষ করে আসি। তারপরে হয়তো আমরা এসে ইউনিভার্সিটিকে দোষ দিচ্ছি যে আসলে ইউনিভার্সিটি তো আমাদেরকে কিছুই শেখাচ্ছে না আসলে। আমরা তো আমরা এই জায়গাটাতে সবচেয়ে বড় ভুলটা করি যে আমরা আমাদের নিউরন গুলোকে নার্সারিং করি না। আমরা নিউরন গুলোকে নার্সারিং না করে আমরা হচ্ছে জবের পিছনে দৌড়াই যে আমি কিভাবে জব পেতে হবে। আসলে আমার যেটা করা দরকার সেটা হচ্ছে আমার কোর কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করা। আমি একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যদি বেসিকটা আমি না জানি, তাহলে আলটিমেটলি আমি একটা ফ্রেমওয়ার্কে কিছুই জানবো না। একটা ফ্রেমওয়ার্কে আমি ঢুকে যেতে পারবো, কিন্তু ওই ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করে, কোন ল্যাঙ্গুয়েজের উপরে কাজ করে, এটা আমি জানি না। আমি কিন্তু কাজ করছি। আপনি দেখেন পিএইচপি এর একটা খুব কমন একটা ফ্রেমওয়ার্ক আছে কিন্তু সিম্ফনি। এই সিম্ফনিতে কিন্তু অনেকেই ডেভেলপ করছে, বাট কিন্তু অনেকেই জানে না যে সিম্ফনিটা কিন্তু পিএইচপি এর একটা ফ্রেমওয়ার্ক। কিন্তু সে ঢুকে গেছে, সে কাজ করতেছে, কিন্তু তার কিন্তু কোর কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার না, কিভাবে কাজ করছে, কোন ল্যাঙ্গুয়েজের উপর কাজ করছে, এটা কেন ডেভেলপ হয়েছে। তো এই জিনিসগুলো হচ্ছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি স্টুডেন্টরা করতে থাকে, যে নিজের পোর্টফোলিওকে ডেভেলপ না করে শুধু জবের পিছনে দৌড়ায়। তো নিজের পোর্টফোলিওটাকে ডেভেলপ করতে হলে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলো আমি শেয়ার করি। যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমি নিজেকে কিভাবে ডেভেলপ করেছিলাম। তো আমি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আমি কিন্তু কখনোই এটা মাথায় নিয়ে বসে থাকি নাই যে ইউনিভার্সিটি আমাকে শেখাবে, আমি শিখবো। এটা ছিল আমার নাম্বার ওয়ান স্ট্র্যাটেজি, যে আমি কখনোই ইউনিভার্সিটির উপর ডিপেন্ডেন্ট হয়ে বসেছিলাম না। আমি সবসময় চিন্তা করতাম যে ইউনিভার্সিটিতে আমাকে যতটুকু শেখানো শেখাবে, সমস্যা নাই, কিন্তু এর বাইরে আমি কি করতে পারি। তো এর বাইরে আমি যেটা করতাম যে বিভিন্ন ধরনের কিছু ট্রেন কিছু কিছু ট্রেনিং ছিল, ট্রেনিং গুলোতে পার্টিসিপেট করতাম। ইউনিভার্সিটিরই কিছু আমাদের ইয়ে ছিল, অ্যাসোসিয়েশন ছিল, যেগুলোতে অনেক ধরনের ট্রেনিং অর্গানাইজ করা হতো, সেগুলোর সাথে এঙ্গেজ থাকতাম। তো সেখানে সিনিয়র ভাই যারা ছিলেন, মাস্টার্সে যারা ছিলেন, ওনারা গাইড করেই বেসিক্যালি একটা আমাদেরকে ট্রেনিং করাতো। সেখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করাতো আমাদের, সি প্লাস প্লাস হোক, সি শার্প হোক, কিংবা বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক হোক, এগুলো নিয়ে কিছু বেসিক আমাদেরকে জানাতো আর কি। বেসিক গুলোই কিন্তু এক সময় আমাকে অনেক কাজে দিয়েছে। যেগুলো শিখেছি এগুলো আমাকে অনেক কাজে দিয়েছে। তো এগুলো হচ্ছে যে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে অ্যাক্টিভিটি আউটসাইড আমার ক্যারিকুলামের বাইরের অ্যাক্টিভিটি গুলোর কথা বলছি। কিন্তু আমি ফ্রেশার হিসেবে যখন ইউনিভার্সিটিতে থাকবো তখন আসলে আমাকে কি করা উচিত। যখন আমি ক্লাস করব, আমি যেটা করতাম পার্সোনালি, যে আমি জানতাম যে এখন আজকে আমাকে
চ্যাপ্টার 1 পড়াচ্ছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলি, জাভার চ্যাপ্টার 1 পড়াচ্ছে। তো আমি যখন জানি যে চ্যাপ্টার 1 পড়াচ্ছে, কালকে চ্যাপ্টার 2 পড়াবে, আমি শিওর। যখন চ্যাপ্টার 2 পড়াবে, আমি আগে থেকেই এসে ইউটিউবে কিছু সার্চ করে চ্যাপ্টার 2 এর কিছু কনসেপ্ট গুলো আমি মাথার মধ্যে ঢুকাই নিতাম। তো যখন ঢুকাই নিতাম, তখন যখন ক্লাসটা শুরু হতো, ম্যাডাম ওটা বলার আগে আমি এটা ক্যাচ করতে পারতাম যে না আসলে কি হচ্ছে। এক্স্যাক্টলি। এটা হচ্ছে নিজেকে প্রি ট্রেন করা, যে আগে থেকে আমি জানি যে কি হবে, কি করবে না করবে। তখন হচ্ছে যে আমার জন্য প্রত্যেকটা জিনিস বোঝাও কিন্তু অনেক ইজি। তো আমরা যেটা করি যে আমরা এই জায়গাতে আমি একটু অ্যাড করি, এটা এটা আমার খুবই একটা ইন্টারেস্টিং জায়গা। সেটা হচ্ছে যে পড়াশোনা আসলে কারোই ভালো লাগবে না, কিন্তু কেউ যদি ক্লাসের আগে একটু পড়া দেখেন, আমরা খেয়াল করে দেখবেন যে যারা ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, এরা কিন্তু ক্লাস করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। বৃষ্টি হইলেও তারা ক্লাসে যাইতে ইচ্ছে করে। কেন যাইতে ইচ্ছে করে? বিকজ অফ তারা ক্লাসে পারে, তারা অন্যদেরকে থেকে ভালো, এটা তারা ফিল করে, এটা রিয়েলাইজ করে যে না আমি অন্যের থেকে বেটার এবং আমাকে অনেকে ফোকাস করতেছে। সো তার মধ্যে একটা অন্য একটা ফিলিংস কাজ করে। তো যখন আপনি ক্লাসে ভালো পারবেন, আমার রিয়েল এক্সাম্পল আমি বলি, আমি যখন আমার ইউনিভার্সিটিতে প্রথমের দিকে ছিলাম, তখন হচ্ছিল যে আমি আসলে যেহেতু জব করতাম, আমি সময় পাইতাম না, আমি ক্লাসই করতে পারতাম না। আমার সিজিপিএ আমার কেউই চিনতো না, আমার স্যাররাও চিনতো না, আমার ক্লাসমেট আমার চিনতো না। আমি পরের দিকে যখন কোনটার সাথে জয়েন করলাম, অনেক সুযোগ পাইলাম অ্যাভেলেবেল, ফ্রাইডে স্যাটারডে অফ, আমি রেগুলার ক্লাস করা শুরু করলাম, একটু মনোযোগ দেওয়া শুরু করলাম, আমি ক্লাসে রেজাল্ট ভালো করা শুরু করলাম, আমাকে অনেকে ফোকাস করা যখন শুরু করলো, আমি দেখলাম অটোমেটিক্যালি আমার মধ্যে একটা ফিলিংস কাজ করতেছে, আমি ক্লাসে রেগুলার যাওয়া শুরু, এবার আমি পারতেছি। যখন পারতেছি তখন আমার ভালো লাগে আসলে। যখন আপনি পারবেন না তখন ভালো লাগবে না। আপনি ক্লাসে যদি আগে থেকে একটু আইডিয়া নিয়ে যান, তখন স্যার যেটাই বলবে আপনি মনে হয় পারতেছেন, আপনি কথা বলতে ইচ্ছে করতেছে, আপনার মনে হয় একটা অন্য একটা ফিলিংস কাজ করতেছে। সো এটা একটা খুব গুড পয়েন্ট, যদি আমি আগে থেকে একটু আইডিয়া নিয়ে যাইতে পারি, তাহলে আসলে ক্লাসগুলো খুব ইন্টারেস্টিং মনে হয় এবং ক্লাস করতেও ভালো লাগে। আর প্রত্যেকটা লেসনকে আপনি ইন্টারেস্টিং করে তুলতে হবে, নিজেকেই ট্রেন আপ করতে হবে যেন প্রত্যেকটা লেসন আপনার জন্য ইন্টারেস্টিং হয়। আপনি যদি কোনো লেসনকে বোরিং মনে করেন, আলটিমেটলি ওই লেসনটা নিয়ে আপনি কোনো শান্তি পাবেন না। আপনাকে প্রত্যেকটা লেসনকে দেখেন, আমি যখন একটা প্রবলেম সলভ করি, আমি আমি একদম ধরেই খুব কমপ্লেক্স প্রবলেম নিয়ে বসি না। এটা জুনিয়ররা যেটা করে, যে দুইটা কাজ করে তারা, প্রথমত সিনিয়রের কোড চেক করে হতাশার মধ্যে পড়ে যায়, যে এত বড় কোড কি হচ্ছে না হচ্ছে, হতাশার মধ্যে ডুবে যায়, তারপর হারাই যায়, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় ক্যারিয়ার থেকে, তারা তখন তারা জাম্প করে। তো এই জিনিসটা করা যাবে না। তো প্রত্যেকটা লেসনকে ইন্টারেস্টিং করতে হবে, ছোট ছোট প্রবলেম গুলো দিয়ে ছোট ছোট প্রবলেম গুলো সলভ করবো, সেটার আউটপুট দেখবো, নিজের কাছে ভালো লাগবে। এখানে আমাদের ক্যারিয়ারটা ডেভেলপ করতে হবে এভাবেই, নিজের প্রত্যেকটা লেসনকে ইন্টারেস্টিং করে তুলতে হবে, যে আমি একটা প্রবলেম সলভ করছি, প্রবলেমটা সলভ করতে পেরেছি, নেক্সট ট্রাই করি, কেমন লাগে, কেমন হয়। সেটা প্রয়োজনে ফ্রেন্ডদের সাথে শেয়ার করি, যে আমি একটা প্রবলেম সলভ করেছি, এটার এই কমপ্লেক্সিটি ছিল, এটা আমি সলভ করতে পেরেছি। তো এই সমস্ত জিনিসগুলো যখন আপনি আর কারোর সাথে শেয়ার করবেন, তখন দেখবেন যে আপনার কথা বলার বা একটা প্রবলেম সলভ করার আগ্রহটা কিন্তু আপনার অনেক বেশি বেড়ে যাবে। তো আমরা জুনিয়ররা যেটা করি, যে সবার আগে হচ্ছে সিনিয়রের কোডের মধ্যে ঢুকে যায়, কোডের মধ্যে ঢুকে কোডটা চেক করি, কি কি কমপ্লেক্সিটি, হিজিবিজি কমপ্লেক্সিটি, কতগুলো কোডিং, এগুলো কি কি হচ্ছে না হচ্ছে। এটা করা যাবে না। আর এটা করলেও মাথায় রাখতে হবে যে 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 সিনিয়র আজকে এই এত বড় কোড, এত বড় প্যাটার্ন সে ডিজাইন করে রেখেছে, নিশ্চয়ই এটা একদিনে 2 দিনে হয় নাই। এটার জন্য তার অনেক ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে হয়েছে, অনেক ধরনের নিউরনকে নার্সারিং করতে হয়েছে, তারপরে সে একটা জায়গায় পৌঁছেছে। এখন এটা জুনিয়ররা মানে খুব ফ্রিকোয়েন্টলি করে থাকে, যে হতাশার মধ্যে ডুবে যায়। ওকে, যাক, এবার আমরা অনেক অনেক বেশি অনেক কথা বললাম, আমরা আরেকটু স্পেসিফিক দুই একটা কোশ্চেন আমরা শেষ করব আমাদের এই পর্যায়ে। একটা কোশ্চেন আপনি আমাদেরকে বলেন যে আজকেও আমি কয়েকটা সিভি পাইছি যে তারা ইন্টার্ন করতে চায়। আজকে আমি আমার একটা সিভি পাইছি, সে বলতেছে সে জব করে, অলরেডি করতো, জব করার পর সে কম্পিউটার সায়েন্সে পড়ছে, তো হঠাৎ করে অন্য একটা সেক্টর জব শুরু করছে, তারপরে তার মনে হলো যে না আসলে তার তার সাবজেক্ট রিলেটেড জব করা দরকার, সে আবার প্রোগ্রামে ব্যাক করছে। সে মোটামুটি 3-4 মাস একটা প্রিপারেশন নিয়েছে, তারপরে সে ইন্টার্নশিপের জন্য আমাকে ফাইন্ড আউট করে আমাকে একটা সিভি পাঠিয়ে দিছে। যদিও তার সিভিটা দেখে আমি হতাশ, সিভিটা অত অর্গানাইজ না। এখন এই টাইপের যারা আছে তারা কিভাবে আসলে এই প্রথম জবটা খুঁজে পাবে, এটা আপনি একটু আমাদেরকে বলেন যে অ্যাজ এ ফ্রেশার সে কিভাবে প্রথম জবটা আসলে পাবে, তার কাঙ্ক্ষিত জবটা। আচ্ছা, আমি আরেকটু তাহলে পেছনে যাই। সেটা হচ্ছে আমি আপনাকে যখন বলছিলাম যে একটা ফ্রেশার ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় তাকে কিন্তু এই সিভি বা পোর্টফোলিওটা ডেভেলপ করা লাগবে। সে যে ছোট ছোট ইন্টারেস্টিং কাজগুলো করছে, সেগুলো দিয়ে সে একটা প্রজেক্ট ডেভেলপ করুক, 2টা প্রজেক্ট ডেভেলপ করুক, 3টা প্রজেক্ট ডেভেলপ করুক, এবং সেই
সে প্রজেক্টগুলো সে ডেভেলপ করেছে সেগুলোকে সে শো অফ করার একটা ব্যবস্থা করতে হবে। শো অফটা আমরা কিভাবে করতে পারি? ইদার আমরা কোনো একটা সিভির মধ্যে লিংক দিয়ে হয়তো বা কাউকে দেখাইতে পারি, অথবা নিজে একটা ওয়েবসাইট ডেভেলপ করলাম, ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের আমার যে প্রজেক্টগুলো ছিল, কাজগুলো ছিল, সেই প্রজেক্টগুলো অথবা কাজগুলোকে আমি সেখানে অ্যাসাইন করে রাখলাম। তো এভাবে করে করে আমার একটা সিভি বা পোর্টফোলিও আমাকে ডেভেলপ করতে হবে। তো আমরা ম্যাক্সিমাম টাইম যেটা করি যে কনভেনশনাল যে সিভি গুলো আছে আমাদের, কনভেনশনাল সিভির মতো শুধুমাত্র নাম, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ইউনিভার্সিটি, কলেজ, এগুলো দিয়ে আমি সিভিটা পাঠাই দিই। আসলে এখান থেকে তো কোনো রিক্রুটার কখনোই কখনোই এরকম এক্সপেক্টেড সিভি থাকে না যে আমি শুধুমাত্র মায়ের নাম, বাবার নাম অথবা নিজের গ্রামের নাম দিয়ে একটা সিভি ড্রপ করে দিলাম। প্রফেশনাল জবটা পেতে হলে আপনাকে সিভির স্ট্রাকচারিংটা ভাবেই করতে হবে, প্রফেশনালিজম রেখে আপনাকে সিভিটা ডিজাইনিং করতে হবে বা স্ট্রাকচারটা ফলো করে আপনাকে একটা সিভি ডেভেলপ করতে হবে। তো প্রফেশনাল সিভি ডেভেলপ করার ক্ষেত্রে সবসময় যে জিনিসটা ফোকাস রাখতে হবে যে আমাকে কেন কোম্পানি হায়ার করবে। এই একমাত্র এই কোশ্চেনটাই প্রত্যেকটা ফ্রেশারের মধ্যেই সবার আগে রেজ করা উচিত যে আমাকে কোম্পানি কেন হায়ার করবে। ফর এক্সাম্পল, আমি ড্রাইভিং জানি না, এখন আমি যখন ড্রাইভিং জানি না, কোনো কোম্পানি কি আমার হাতে গাড়ি দিবে? আমি ড্রাইভিং জানি না, তো আলটিমেটলি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাই থাকে এখানে 90%। তো কোনো কোম্পানিই চাইবে না যে একটা এমপ্লয়কে হায়ার করে কোম্পানির দুর্দশা ডেকে আনতে, এটা কেউই চাইবে না। প্রত্যেক রিক্রুটারই চাইবে যে আমি একটা সিভি নিব, ওই সিভির মধ্যে নিশ্চয়ই কিছু একটা থাকতে হবে যে স্কিলটা দেখে আমি ওই স্পেসিফিক এমপ্লয়কে আমি কল করবো। তো সেটা কি হতে পারে? সেই ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় বসে না থেকে, হতাশ না হয়ে সেই কাজটা করতে পারে, দুই একটা পোর্টফোলিও সে ডেভেলপ করতে পারে, একটা ছোট করে একটা প্রজেক্ট করতে পারে। সেটা হতে পারে একটা ছোট একটা স্টেবল সিএসএস দিয়ে একটা সে ক্যালকুলেটর ডিজাইন করলো, হতে পারে সে একটা ব্রাউজার ডিজাইন করলো, হতে পারে সে আপনার যে কোনো একটা সুন্দর স্ট্যাটিক একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করলো। তো এগুলোই বেসিক্যালি হচ্ছে যে তার তার ডেডিকেশন, সে যে কাজ করবে বা সে কাজের প্রতি ইন্টারেস্টেড, এই জিনিসগুলোই বেসিক্যালি, এই পোর্টফোলিও গুলোই বেসিক্যালি এটার এটার এটা এটা একটা এভিডেন্স যে সে কাজ করবে, সে জানবে বা সে শেখার, তার শেখার আগ্রহ আছে। তো আমরা ম্যাক্সিমাম টাইম এই জিনিসটা না করে আমরা একটা ফাঁকা সিভি দিয়ে বসে থাকি। আর আরেকটা কথা বললেন যে যে উনি জব সুইচ করে ফেলছে, ক্যারিয়ার সুইচ করে উনি 3 মাস পরে আবার এখানে সুইচ করছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে মেইন পিলার হচ্ছে যে প্যাশেন্স, ধৈর্য। যার মধ্যে ধৈর্য নাই আসলে তার জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না। একটা প্রবলেমে যখন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা পড়ে, সাধারণত 5 মিনিট 10 মিনিটের প্রবলেমটা সলভ হয়ে যাবে এটা এক্সপেক্ট করে কখনো কেউ বসে না। দেখা যায় যে একটা প্রবলেম 1 দিন 2 দিন 3 দিনও শেষ চলে গেছে, কিন্তু প্রবলেম সলভ হয় নাই। এরকম সিনারিও কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের খুব খুব কমন একটা টাস্ক, এরকম কমপ্লেক্সিটি। তো তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের যদি প্যাশন না থাকে যে আমি আজকে একটা প্রবলেম সলভ করতে পারি না, আমি ক্যারিয়ার সুইচ করে অন্যদিকে চলে গেলাম, তাহলে তার জন্য কিন্তু এই ক্যারিয়ার না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বড় টার্গেট থাকবে যে স্টিক টু ইট, যে আমি যে যে কাজটা করছি ওটার সাথে আমি স্টিক টু থাকবো, হোয়াট এভার সিচুয়েশন। আমি আজকে একটা প্রবলেম সলভ করতে পারছি না, কালকে পারবো, পরশু পারবো, তার না হলে অন্য কারোর থেকে হেল্প নিব, কিন্তু আমি ক্যারিয়ার সুইচ কেন করবো? তো ক্যারিয়ার সুইচ করা যাবে না। ক্যারিয়ার সুইচ না করে আমি একটা প্ল্যানের স্টিক টু থাকবো। এবং আমার সাজেশন হচ্ছে নিজের জায়গা থেকে ছোট ছোট কিছু প্রজেক্ট ডেভেলপ করা, কিছু পোর্টফোলিও ডেভেলপ করা, সেগুলো সিভির মধ্যে খুব সুন্দর করে ডেকোরেট করে সিভিটাকে খুব রিপ্রেজেন্ট করার মতো একটা সিভি তৈরি করা, এবং সেটাই বিভিন্ন রিক্রুটারদের কাছে শেয়ার করা। তো আমি এখন কোশ্চেন হচ্ছে যে আমি কিভাবে ফোকাস করবো কোনো একটা কোম্পানিকে, কিভাবে আমি সিভি ড্রপ করবো, কিভাবে আমি পাবো। সেটা হচ্ছে কোম্পানির অনেক ধরনের ইয়ে থাকে, ইন্টার্নশিপের যে যে ইয়েগুলো, ভ্যাকেন্সি গুলো থাকে। তো সেগুলো আমি প্রথমত আমাকে যেটা করতে হবে যে বিভিন্ন সাইটগুলোকে ফলো দিয়ে রাখতে হবে। যে ফর এক্সাম্পল, আমি একটা কোম্পানিকে টার্গেট করলাম, এই কোম্পানির প্রত্যেকটা পোস্ট আমি মানে স্পেসিফিক্যালি দেখতে হবে যে আসলে সে কি অফার করছে, কি করছে না করছে, আদৌ কোন ভ্যাকেন্সি আছে কিনা, এগুলা 24/7 সার্ভিলেন্সের মধ্যে রাখতে হবে। তারপরে হচ্ছে বিভিন্ন জব ফেয়ার হয়, বিভিন্ন জব ফেয়ার গুলোতে হচ্ছে যারা ফ্রেশার থাকে, ফ্রেশারদের সিভি তারা একটা সিভি ব্যাংকে ড্রপ করে রাখে। তো পরবর্তীতে যখন কোনো ভ্যাকেন্সি আসে তখন কিন্তু ওই সিভি ব্যাংক থেকে কিন্তু ডাক আসে। এই দুটো জিনিস কিন্তু যারা ফ্রেশার আছে তারা কিন্তু মাথায় রাখতে পারে যে প্রথমত হচ্ছে যে বিভিন্ন ফেয়ার গুলোতে জয়েন করা, তারপরে হচ্ছে যে বিভিন্ন জব ডিসক্রিপশন যেগুলো হচ্ছে সেগুলো ফলো করা, অথবা সিনিয়র কেউ যদি থেকে থাকে ওনাদের সাথে একটা ভালো লিঙ্ক আপ রাখা। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কিন্তু আরেকটা খুব ভালো স্ট্রেংথ হচ্ছে যে নেটওয়ার্কিং।
যার যত ভালো নেটওয়ার্কিং তার জব অপরচুনিটি তত বেশি, তত ভালো। তো Right. ভালো একটা বন্ডিং থাকলেও কিন্তু অনেকভাবে রেফারেন্সের থ্রুতেও কিন্তু জব পাওয়া যায়। কিন্তু ফ্রেশারদের জন্য কিন্তু এটা খুবই টাফ, যে প্রথম অবস্থায় একটা জব খুঁজে নেওয়া এটা আসলেই টাফ। এটা আমি ফিল করি যে যারা নতুন ক্যারিয়ার করছে কিন্তু জব পাচ্ছে না, এটা কিন্তু তাদের জন্য আসলেই টাফ, আনলেস এটা কোনো রেফারেন্সের থ্রুতে হচ্ছে। তো আমি সাজেস্ট করবো যে দেখেন, সে যদি তার সিভিটাকে খুব ভালোভাবে যদি সে ডেকোরেটিভ করে রাখতে পারে, খুব ভালোভাবে এটাকে যদি সে সাজায় রাখতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে যে জব পাওয়ার অপরচুনিটিও তার কিন্তু অনেক বেশি থাকবে। যে রিক্রুটার থাকবে সে সবসময় কম্পারিজনই করবে যে আমার কাছে দুইটা সিভি আছে, কোন সিভিটা হেভিটা কিভাবে আমরা ডিফাইন করি? হেভিটা ডিফাইন করি হচ্ছে তার পোর্টফোলিওর উপরে, সে কতটুকু জানে তার উপরে, এবং সে কিভাবে জানে, কি জানে সেটা আমি কিভাবে জানবো? সেটার একমাত্র এক্সাম্পলই হচ্ছে যে পোর্টফোলিও। তার ভালো পোর্টফোলিও আছে, তাকে তার কল পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো ইন্টারভিউ যখন ফেস করবে, যারা হচ্ছে ফ্রেশার থাকে, অনেক সময় ইন্টারভিউ ফেস করলে তারা একটা জিনিস খুব মানে একটা খুব কমন মিস্টেক করে, যে কোনো একটা কোশ্চেন যখন তাকে জিজ্ঞেস করা হয়, সে ডেফিনিশন না দিয়ে এটা এক্সাম্পলের দিকে চলে যায়। ফর এক্সাম্পল, একজনকে জিজ্ঞেস করা হলো, এটা আমার মানে লাইফ থেকে নেওয়া আর কি, যে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে বলো অ্যারে লিস্ট কি? তো সে বললো যে অনেকগুলো ডাটা একসাথে রেখে একটা অ্যারে তৈরি করে, এটা হচ্ছে অ্যারে লিস্ট। এটা কিন্তু আসলে এটা কিন্তু প্রপার কোনো অ্যান্সার না এটা। আমি যদি বলি যে এটা সেট অফ কালেকশন, তাহলে কিন্তু এটা প্রপার একটা ডেফিনিশন আমি পাচ্ছি। তো আমি যদি বলি যে Right. অনেকগুলো স্ট্রিংকে আমি একসাথে রাখলাম, পুশ করে রাখলাম, এটা হচ্ছে যে অ্যারে লিস্টের ডেফিনিশন, কিন্তু এটা কিন্তু ভুল। কেউই কিন্তু চাইবে না যে এই একটা গ্র্যাজুয়েট স্টুডেন্টের কাছ থেকে এরকম আনএক্সপেক্টেড আনসার, কেউই চাইবে না। Right. তো ইন্টারভিউয়ার যখন আপনাকে কোশ্চেন করবে, তার ডেফিনেশনটা আপনার খুব ভালোভাবে জানতে হবে, যে আমি একটা আনসার যখন করব, এটা ডেফিনেশনটা কতটা স্পেসিফিকলি আমি দিচ্ছি, এটা আনসারটা আমি কতটুকু এফিশিয়েন্টলি আমি দিচ্ছি। এই জিনিসটা হচ্ছে যে ফোকাস করতে হবে, এই জিনিসগুলোর প্রতি ফোকাস করে তারপর হচ্ছে নিজের নিজের যে কমিউনিকেশন স্কিল, এগুলোকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। তো এটা হচ্ছে যে আমার Right. জুনিয়রদের কাছ থেকে জুনিয়রদের জন্য একটা সাজেশন আর কি। রাইট, আপনার কাছ থেকে অনেকগুলো ইনফরমেশন পাইছি। আশা করতেছি যারা বিগিনার, আমার কাছে মনে হয় অনেক বিগিনার আছে এই সেক্টরটাতে, চাহিদা এখনো পর্যন্ত বাংলাদেশ সহ সারা মানে ওয়ার্ল্ডে। আমি লাস্ট কিছুদিন আগেও প্রথমত দেখলাম যে 2025 সালে কোন কোন গুলো ডিমান্ড অনেক বেশি হবে, তার মধ্যে প্রথম ছিল ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। সো আচ্ছা, এই সেক্টরে আসলে চাহিদা খুবই বেশি। মানে আপনার এমন কোন কোম্পানি নাই যেখানে এখন একটা সফটওয়্যার বা একটা ওয়েবসাইট বা এইসব লাগতেছে না। তো এটা ডিমান্ড অনেক বেশি, চাইলে আপনি ট্রাই করতে পারেন। আহ আমরা মোটামুটি সময় একদম শেষ। আর পার্সোনালি আমি নিজেও অসুস্থ, সারাদিন আসলে বিভিন্ন জায়গাতে মিটিং টিটিং করে খুব বেশি অসুস্থ হয়ে পড়ছি। আমরা খুব বেশি বাড়াবো না। লাস্ট ওয়ান হচ্ছে যাবে আপনার কাছে, যেটা আমার লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যে আহ, এই কেরিয়ারে মানে সাপোজ আমি ইন্টার্নশিপ পাওয়ার পরে অনেক ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, আমি একটা জব পেয়ে গেছি, আমি জব করতেছি মোটামুটি একটা ভালো রেঞ্জ স্যালারি, এখন আমি কি করতেছি, রেগুলার জব করতেছি, অফিস করতেছি, আবার যাচ্ছি আসতেছি। আপনার কাছে কি মনে হয় যে এই একই ফ্লোতে আমি যদি নতুন কোনো টেকনোলজি না শিখি, বা আমি যদি ফিউচারকে চিন্তা না করে বিভিন্ন নতুন নতুন স্টেকে না যাই, তাহলে আমি কি আসলে সার্ভাইভ করতে পারবো বেশি দিন? এটা কিন্তু খুব ভালো একটা কোশ্চেন, যে একটা স্পেসিফিক যখন আমি একটা লুপের মধ্যে পড়ে যাব, তখন আলটিমেটলি আমার ওই লুপ থেকে বের হয়ে আসার কোনো অপশন নাই। ঠিক আছে, তো এই লুপকে স্কেপ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সেলফ ডেভেলপমেন্ট। কাজের বাইরে আমাকে ডেভেলপ করতে হবে। আমি যদি প্রত্যেকদিন একই ক্রুড করি, আমি একটা ক্রিয়েট অপারেশন করলাম, রিড অপারেশন করলাম, আপডেট অপারেশন করলাম, ডিলিট অপারেশন করলাম, এটাই আমার টাস্ক। প্রত্যেকদিন যখন আমি সেম রিপিটেটিভ টাস্কগুলো করব, আলটিমেটলি আমার কিন্তু কোনো ধরনের নলেজ কিন্তু আমার এনহ্যান্স হচ্ছে না। আমি কিন্তু নিজের নিজের যে স্কিলগুলো, এগুলোকে আমি ডেভেলপ করতে পারছি না। তাহলে সেক্ষেত্রে জুনিয়ররা যেটা করতে পারে, যে আমি যতটুকু কাজের মধ্যে যতটুকু আছে, যতটুকু শিখছি, তার বাইরে আমাকে হচ্ছে যে ডকুমেন্টেশন করতে হবে, অনেক বেশি বেশি ডকুমেন্টেশন করতে হবে, অনেক বেশি বেশি প্র্যাকটিসের মধ্যে আসতে হবে, নতুন নতুন ফিচার সম্পর্কে আমাকে জানতে হবে। একটা ফ্রেমওয়ার্ক যখন ডেভেলপ হয় বা একটা ল্যাঙ্গুয়েজ যখন ডেভেলপ হয়, অনেক ধরনের ফিচার নিয়ে আসে। যেমন আমি জাভার কথা বলি, জাভাতে স্ট্রিম এপিআই বলি, ল্যাম্বডা ফাংশন বলি, অনেক ধরনের নতুন নতুন ফিচার আসছে। এখন আমি এই ফিচার গুলো যদি না জানি, আলটিমেটলি আমি এই জবটা সুইচ করতে গেলে কিন্তু আমি সবচেয়ে বড় একটা ধাক্কা খাবো, কারণ আমি টেকনোলজির সাথে আপ টু ডেট নাই, আমি জানি না।
তো এটা হচ্ছে যে প্রত্যেকটা ডেভেলপার প্রোগ্রামারের জন্য এটা হচ্ছে খুবই ক্রুশাল একটা পার্ট, যে নিজেকে আপ টু ডেট না রাখা। নিজেকে আপ টু ডেট যদি রাখতে হয়, প্রচুর পরিমাণে ডকুমেন্টেশন করতে হবে, কাজের বাইরে যে স্কোপটা আছে এটার বাইরে আমাকে স্টাডি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, যেন হচ্ছে যে আমি একটা জায়গায় একটা লুপের মধ্যে পড়ে না যাই। আর যদি এমন হয় যে আমি কোন একটা কোম্পানিতে লুপের মধ্যে পড়ে গেলাম, এই কোম্পানি থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, বা এই কাজ থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, তো সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে কোম্পানি থেকে ওই কোম্পানি থেকে সুইচ করা। অনেকেই Right. এটা 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 করে যে আমি একটা আমি আমি কোনো প্রমোশন পাচ্ছি না, আমার কোন ক্যারিয়ার ডেভেলপ হচ্ছে না, আমার কোনো কিছুই হচ্ছে না, কিন্তু আমি সেম রেপিটেটিভ টাস্ক বারবার করছি একটা কোম্পানি থেকে। তাহলে তার জন্য ইদার একটা অ্যাপ্রোচ হচ্ছে যে সে তার সিনিয়রের কাছে এই অ্যাপ্রোচটা নিয়ে যাওয়া, যে আমি এর থেকে অ্যাডভান্স কিছু চাচ্ছি, এই কিছু অ্যাডভান্স কনসেপ্ট আমি শিখতে চাচ্ছি, আবার নতুন কোনো চ্যালেঞ্জ আমি নিতে চাচ্ছি, সেই অ্যাপ্রোচটা করা, সে প্রপোজালটা দেওয়া। সে প্রপোজালটাও যদি তার সিনিয়র যদি অ্যাকসেপ্ট না করে, তো সেক্ষেত্রে হচ্ছে যে তার একমাত্র সলিউশন হচ্ছে যে সেখান থেকে সুইচ করা, নতুন কোনো জায়গায় যাওয়া। এখন নতুন জায়গায় যদি আপনি সুইচও করতে যান, সেক্ষেত্রে আপনাকে জানতে হবে, সেক্ষেত্রে আপনাকে না, জানতে হবে। এটাই আমার মনে হয় যেটা যারা জবের বয়স 3 বছর 5 বছর 4 বছর হয়ে গেছে তাদের জন্য এটা খুবই ইফেক্টিভ একটা জিনিস। আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, আপনি যখন, এটা অন্যান্য জবের মতো না। ধরে নেন আমি অন্য নর্মাল একটা জব করতেছি যেখানে প্রতিদিন একই কাজ, একই ধাঁচের কাজটা খুব বেশি কমপ্লেক্স না, আমার খুব হুম, ইজি হচ্ছে, সমস্যা হচ্ছে না, তো আমি চাকরিটাকে আঁকড়ায় ধরে বসে থাকলাম এবং আমি জব করে থাকলাম, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু আপনি যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার জব করবেন, আপনি দেখবেন যখনই কাজ, একই ধাঁচের কাজ শুরু হয়ে গেছে, ওখানে তেমন চ্যালেঞ্জের কিছু নাই, শিখার কিছু নাই, আপনার প্রতিদিন অফিসে যাচ্ছেন আসতেছেন, নতুন কিছু নিজে পার্সোনাল ডেভেলপ করতেছেন না, তার মানে আপনার বুঝতে হবে যে আপনার কেরিয়ার সামনে অন্ধকার। আপনি রাইট, একদম অন্ধকারের দিকে এগো যাচ্ছেন, আপনার কিছুদিন পর আপনি জবলেস হয়ে যাবেন, আপনার ভ্যালু একদম জিরোতে চলে আসবে। রাইট, তো রাইট, এখনই সতর্ক হওয়া উচিত। আপনি যদি মনে করেন যে এই সেক্টরে আপনার কেরিয়ারটাকে সামনের দিকে নিয়ে যাবেন, তাহলে আপনি প্রতিদিনই আপনাকে স্টাডির মধ্যে থাকতে হবে, আপ টু ডেট থাকতে হবে, আপনাকে নতুন নতুন স্কিল শিখতে হবে। আদারওয়াইজ আপনি একদিন না একদিন আপনি মনে করতেছেন আপনার জব এক্সপিরিয়েন্স আছে, শুধু এক্সপিরিয়েন্স দিয়ে আসলে কাজ হবে না। একটা সময় আপনি এক্সপিরিয়েন্স কাজ করবে না, আপনাকে জবলেস হইতে হবে। যাই হোক, আমরা আর শেষ করতে যাচ্ছি যাবেন, আমরা একদম শেষ। আমরা তার শুধু আপনি আমাদের W3A সলিউশন এজেন্সি সম্পর্কে যদি দুই একটা কিছু বলতে চান সেটা বলতে পারেন, আমরা ক্লোজ করে দেবো ইনশাআল্লাহ। যাক, আনোয়ার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে এমন একটা পডকাস্ট অর্গানাইজ করার জন্য। তো আমি আশা করব যে আপনি ভবিষ্যতেও এরকম ভালো ভালো কিছু কাজ নিয়ে সামনে আসবেন। যেমন পডকাস্টিং এর থ্রুতে যারা জুনিয়র আছে তারাও কিন্তু তাদের ক্যারিয়ার সম্পর্কে যে রোড ম্যাপটা আছে সেটা পাচ্ছে, এবং ইন প্যারালাল তারা হচ্ছে বিভিন্ন স্ট্যাক সম্পর্কে জানছে, তারপরে তারা তাদের ক্যারিয়ারকে কিভাবে ডেভেলপ করতে হবে সেই সেই জিনিসগুলো জানছে। তো এটা কিন্তু খুব ভালো একটা ইনিশিয়েটিভ। তো আমি আহ, আমি আমি আমার সাইড থেকে আপনার জন্য সাজেশন থাকবে যে আপনি আপনার যে যে প্রমোশনটা সেটা সেটা আপনি কন্টিনিউ করেন, এবং বিভিন্ন ধরনের সলিউশন নিয়ে আপনারা কাজ করেন, বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, অনেকগুলো জিনিস নিয়ে আপনারা কাজ করেন। তো আমি আমি বিশ্বাস করব যে আহ, অনেক বেশি ক্লায়েন্ট আপনাদের সাথে এঙ্গেজ হবে, আপনাদের আপনাদের থেকে সার্ভিস নেবে, এবং আপনাদের সাথে কাজ করে আপনাদের ফিডব্যাক নিয়ে তারা তাদের ডিজায়ার্ড যে আউটপুটটা তারা চাচ্ছে সেটা পাবে। আমি সেটাই আশা রাখবো। আর আমি আপনাদের জন্য W3A সলিউশন ফুল টিমের জন্য আমার আমার শুভকামনা থাকলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ জাবের, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য, এবং আপনার অনেকগুলো সময় আমরা নিয়ে নিলাম। আশা করতেছি এই সেশন থেকে অনেকে উপকৃত হবে যারা ফ্রেশার আছে। পাশাপাশি আমরা খুব একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করছি যেটা হয়তো আলোচনা করার প্ল্যান ছিল না, যে দেশের বাইরে অ্যাব্রোডে পড়াশোনা করার যে একটা আমাদের অনেকক্ষণ ডিসকাশন হয়েছিল। তো আশা করতেছি এই সেশন থেকে অনেক হেল্প হবে। আমাদের উদ্দেশ্য আসলে যাবে এটা, আমরা এই সফটওয়্যার এজেন্সি নিয়ে কাজ করতেছি, কিন্তু পাশাপাশি চিন্তা করতেছি আমরা একটু ভ্যালু অ্যাড করবো আসলে আমাদের আশপাশের লোকজনদের যাতে একটু ভ্যালু দিতে পারি, সেই জন্য আসলে এইসব প্রোগ্রাম আয়োজন করা। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের থেকে যে আমরা প্রতিনিয়ত এইসব কন্টেন্ট দিয়ে অন্যদের হেল্প করার জন্য। তো অনেক রাত হয়ে গেছে, যাবে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে জয়েন করার জন্য, অনেকক্ষণ সময় দিচ্ছেন। আমাদের
W3 সলিউশনের ফুল টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করতেছি কোনো একটা সেশনে আবার দেখা হবে আপনার সাথে, আর আমাদের সাথে তো ইনশাআল্লাহ যোগাযোগ আছে, কথা হবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এনি টাইম। ওকে, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। আল্লাহ হাফেজ।